ভারত পাকিস্তান উভয় রাষ্ট্রই জানে একটি ফুল স্কেল যুদ্ধ কতটা ভয়াবহ পরিণতি বয়ে আনতে পারে, অথচ যুদ্ধের ছায়া ক্রমেই ঘনীভূত হচ্ছে। কেন? উত্তরটা রণনীতির দৃষ্টিকোণ থেকে নয়, বরং ক্ষমতার ভিত্তিতে ঘূর্ণায়মান রাজনৈতিক অর্থনৈতিক জটিল সমীকরণে লুকিয়ে আছে। যুদ্ধকে বাধ্যতামূলক করে তোলার পিছনে একাধিক স্তরে সক্রিয় তৃতীয় পক্ষ, যারা রাষ্ট্রের চেয়ে অস্ত্র, ভূসম্পদ আর বিশ্ব রাজনীতির উপর নিয়ন্ত্রণ বহাল রাখতে বেশি আগ্রহী। পাকিস্তান আজ নিজেই ভাঙনের প্রান্তে, অর্থনৈতিকভাবে বিপর্যস্ত, রাজনৈতিকভাবে অস্থির। এর সমাজ কাঠামো বিভাজন রেখা স্পষ্ট। পাকিস্তানের প্রান্তিক অঞ্চলগুলো বেলুচিস্তান, ওয়াজিরিস্তান বা খয়বার পাখতুনখোয়া ভেঙে পড়বে অবস্থা। বেলুচিস্তানের সশস্ত্র বিদ্রোহ দিনে দিনে আরও তীব্র হচ্ছে। 2023 সালের প্রতিবেদন অনুযায়ী বালুচ লিবারেশন আর্মি সদস্যরা পাকিস্তান নিরাপত্তা বাহিনীর উপর নিয়মিত হামলা চালাচ্ছে, যুদ্ধ চালাচ্ছে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ খয়বার পাখতুনখোয়াতেও। কিন্তু এই দুর্বল রাষ্ট্রটি হাতে রয়েছে একটি মারাত্মক অস্ত্রভাণ্ডার, পারমাণবিক বোমা। মূলত বর্তমান উত্তেজনার এটি কেন্দ্রবিন্দু। পশ্চিমা শক্তি, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যেভাবে ইরানের সম্ভাব্য নিউক্লিয়ার প্রোগ্রামকে থ্রেড হিসেবেই দেখে, সেভাবেই বহুদিন ধরে পাকিস্তানের অস্ত্রভাণ্ডারকে দেখছে আনস্টেবল নিউক্লিয়ার হোল্ড হিসাবে। 2011 সালে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টনের বক্তব্য ছিল, দ্য গ্রেটেস্ট নাইটমার ইজ এ নিউক্লিয়ার ওয়েপন ফেলিং ইনটু রং হ্যান্ডস। সেই রং হ্যান্ডসের সংজ্ঞায় তারা নিজেরাই নির্ধারণ করে নেয়, কখনো তালেবান, কখনো হিজবুল্লাহ বা হামাস, আবার কখনো পাক মিলিটেন্ট গ্রুপ। পাকিস্তান ভেঙে পড়লে এই অস্ত্রগুলো কোথায় যাবে? কিংবা রাষ্ট্রযন্ত্র অভ্যন্তরে থেকে কোনো ইসলামপন্থী গোষ্ঠী সক্রিয় হয়ে ওঠে, তখন পরিস্থিতি কতটা বিপজ্জনক হয়ে উঠতে পারে? এই প্রশ্ন পশ্চিমা নিরাপত্তা কাঠামোর কাছে এক গভীর উদ্বেগ ও অস্বস্তির। এবং এই উদ্বেগ প্রশমনের সবচেয়ে কার্যকর উপায় পাকিস্তানকে এমন এক সর্বাত্মক যুদ্ধে জড়িয়ে ফেলা, যেখানে যুদ্ধের কোলাহলকে পারমাণবিক স্থাপনাগুলোকে টার্গেট করা সহজ হয়ে পড়ে। তৃতীয় পক্ষ মূলত ইসরায়েল, অস্ত্র ব্যবসা, কৌশলগত ভীতি এবং মধ্যপ্রাচ্য কেন্দ্রিক আধিপত্য রচনায় ব্যস্ত। তারা এই যুদ্ধকে ব্যবহার করে এখান থেকে ফায়দা নিতে চায়। ইসরায়েলের গ্রেটার ইসরায়েল ধারণা থেকে অনেক আগেই থিওরি থেকে বাস্তব রাজনীতি পর্যায়ে চলে এসেছে। সিরিয়া, লেবানন, গাজা, ইয়েমেন, এমনকি ইরাক, একটি একটি করে প্রতিরোধ কেন্দ্রগুলো ভেঙে ফেলা হচ্ছে। কোনোটি সরাসরি হামলার মাধ্যমে, আবার কোনোটি প্রক্সি যুদ্ধের মাধ্যমে। পাকিস্তান এবং ইরান, এই দুই দেশ এখনও পরোক্ষভাবে সেই প্রতিরোধ চক্রে ঠেকে আছে। তেহরান এখন পর্যন্ত কোনো পারমাণবিক বোমা বানায়নি, কিন্তু প্রতি বছর তাকে পারমাণবিক দানব হিসেবে উপস্থাপন করা হয়। কেন? কারণ এই অস্ত্র যদি একবার ভুল হাতে পড়ে, তাহলে গ্রেটার ইসরায়েল প্রকল্প বাধাগ্রস্ত হবে। ইরানের বিরুদ্ধে যুদ্ধ এখনও পুরোপুরি শুরু হয়নি, কারণ আন্তর্জাতিক মঞ্চে সেটি যথেষ্ট অনুমোদন মেলেনি। কিন্তু 2020 সালে কাসেম সোলাইমানি হত্যাকাণ্ড এই প্রক্রিয়ারই অংশ। সেই সাথে একাধিক ইরানি নিউক্লিয়ার সাইটে রহস্যজনক বিস্ফোরণ ঘটেছে, যার দায় সরাসরি কেউ নেয়নি, তবে দায়ী হিসেবে ইসরায়েলকে ইঙ্গিত করে একাধিক সংবাদ মাধ্যম। যুদ্ধ এখানে ভূখণ্ড দখলের চেয়েও ভয়ের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় বেশি আগ্রহী। যে ভয় মধ্যপ্রাচ্য থেকে উপমহাদেশ পর্যন্ত মুসলিম প্রতিরোধ পরমাণু অস্ত্র বা সাংগঠনিক ক্ষমতা অর্জন থেকে বিরত রাখতে চায়। পাকিস্তান এখন পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতিতে অনেকটাই একা। চীন এখনও পাকিস্তানের পাশে থাকলেও বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ BRI এর লাভ ক্ষতির সমীকরণ মেলাতে গিয়ে অনেক সময় নীরব থাকে। এদিকে ভারত উগ্র জাতীয়তাবাদ, ক্ষমতা আশ্রিত গণমাধ্যম ও ক্রমবর্ধমান মুসলিম বিদেশি রাজনীতির ত্রিমাত্রিক মেলবন্ধনে একটি যুদ্ধচিত্র আঁকা হচ্ছে ধীরে ধীরে। 2017 সালের পুলওয়ামা ঘটনার পর বালাকোটে এয়ার স্ট্রাইক ছিল ভারতের এই যুদ্ধচিত্রের একটি সুস্পষ্ট আচরণ। এখন দরকার একটি আরও বড় ইভেন্ট, যা ভারতকে পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দেবে। আর এই যুদ্ধকে কেবল সীমান্ত কাশ্মীর নিয়েই হবে না, বরং তার রাষ্ট্র কাঠামো, অস্ত্র নিয়ন্ত্রণকে ভেঙে দেওয়ার এক ফুল স্কেল যুদ্ধ। যে যুদ্ধের তাপে ভেঙে পড়বে রাষ্ট্র কাঠামো, অচল হয়ে পড়বে অস্ত্র নিয়ন্ত্রণ, তারপর বাকি কাজ করবে পশ্চিমা সামরিক বুদ্ধিমত্তা এবং কূটনীতি শল্য চিকিৎসা। ভারতীয় মিডিয়া, পশ্চিম থিঙ্ক ট্যাঙ্ক, আন্তর্জাতিক সিকিউরিটি ডিসকোর্স একযোগে এই সম্মতির ভিত গড়ে তুলেছে। তারা যুদ্ধ চায় না বলে জানায়, অথচ তার প্রতিটি সম্ভাবনা যুদ্ধের দিকেই ঠেলে দেয়। এই যুদ্ধ যদি হয়, এর শুরুর ঘণ্টা বাজবে ভারতের জাতীয়তাবাদ থেকে, কিন্তু সেই ঘণ্টার দড়ি টানবে কেউ একজন দূরে বসে, যাদের লভ্যাংশ আসে